বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর তোমাদের সাথে থাকতে পেরে আমিও খুব ভালো আছি। আমি স্মৃতি রানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পড়ালেখা নিশ্চয়ই খুব ভালো চলছে। আর তোমাদের পড়ালেখা যাতে ভালো চলে সেজন্য তোমাদেরকে একটু সাহায্য করার জন্য আমি এসেছি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় নিয়ে। আর আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের জীবের বংশগতি ও বিবর্তন নিয়ে। গত ক্লাসে আমি জীবের বংশগতি ও বিবর্তন চ্যাপ্টারের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি আলোচনা করেছিলাম ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ সম্পর্কে। আর আজকে আমি সেই চ্যাপ্টারের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেল সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিএনএ এর প্রতিলিপি বা অনুলিপি বা রেপ্লিকেশন তৈরির পদ্ধতি। একটা ডিএনএ থেকে কিভাবে আরেকটা নতুন ডিএনএ তৈরি হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে যে প্রতিলিপি, অনুলিপি বা রেপ্লিকেশন আসলে কি। একটি ডিএনএ থেকে হুবহু আরও অন্য একটি ডিএনএ তৈরি করার যে পদ্ধতি, আমি কি বললাম যে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় ডিএনএর অনুলিপন পদ্ধতি বা প্রতিলিপন পদ্ধতি বা রেপ্লিকেশন। এই ডিএনএর রেপ্লিকেশনটা কিন্তু কোষ বিভাজনের পূর্ব সত্য, না হলে কিন্তু একটা কোষ থেকে আরও অন্য কোষ সৃষ্টি হতে পারবে না, অর্থাৎ বংশবৃদ্ধির যে ধারাটা সেটা স্থগিত থাকবে। আর এই যে ডিএনএ এর অনুলিপন পদ্ধতিটা, এটা ঘটে কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে। কোথায় ঘটে? কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। এই দুইজন বিজ্ঞানী 1956 সালে ডিএনএ এর প্রতিলিপি গঠনের একটি প্রস্তাব করেন, যেটাকে ডিএনএ এর অনুলিপন বলা হয়। তো আমি সেই কৌশলটি সম্পর্কে এখন তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমাদের জানতে হবে যে ডিএনএ এর অনুলিপনটা ঠিক কোন পদ্ধতিতে ঘটে। ডিএনএ এর অনুলিপন ঘটে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে অর্ধরক্ষণশীল যে পদ্ধতিটা, এটা আসলে কি। আমি বলছি যে একটি পুরাতন মাতৃসূত্র এবং একটি নতুন ডিএনএ খণ্ড মিলে একত্রে, অর্থাৎ একটি পুরাতন এবং একটি নতুন সূত্রক মিলে যে নতুন ডিএনএ সূত্রটি গঠিত হয়, সেটাই হচ্ছে আমাদের অর্ধরক্ষণশীল পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যবহার হয় 20 ধরনের প্রোটিন এবং এনজাইম। কি বললাম আমি? 20 ধরনের প্রোটিন এবং এনজাইম। আর এই প্রোটিন এবং এনজাইমদেরকে বলা হয় ডিএনএ রেপ্লিকেজ। কি বললাম আমি? ডিএনএ রেপ্লিকেজ বলা হয়। এবার আসবো আমি ধাপে। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে ডিএনএ অনুলিপনের একটা চিত্র এঁকেছি। দেখো যে এর 3টা ধাপ রয়েছে, 1টা, 2টা, 3টা। এখন এই 3টা ধাপ সম্পর্কে আমরা জানবো। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ এর গঠন, যার মধ্যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন আছে। তো প্রথম দিকে 1 নম্বর ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে পিউরিমিডিন এবং পাইরিনের সংযোগ সাধনকারী হাইড্রোজেন বেস ভেঙে পড়ে। কি হয়? পিউরিমিডিন এবং পাইরিনের যে সংযোগ সাধনকারী হাইড্রোজেন বেসটা রয়েছে সেটা ভেঙে পড়ে, তাদের মধ্যে সংযোগটা ছিন্ন হয়ে যায়। এবার দ্বিতীয় পর্যায়ে কি ঘটে দেখো। দ্বিতীয় পর্যায়ে এই
সূত্রের এক অংশ এগুলো ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? ছাঁচ হিসেবে। এখন যে নতুন আরেকটি ডিএনএ খণ্ড তৈরি হবে এর জন্য কিছু উপাদানের প্রয়োজন হয়। সেগুলো হচ্ছে শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট। শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট, যার ফলে এই যে তোমরা দেখতে পাচ্ছ নতুন ডিএনএ খণ্ড তৈরি হওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এবার 3 নম্বরে আসবো। যখন নতুন ডিএনএ খণ্ড তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল তখন পুরনো খণ্ডকে পিউরিন এবং পাইরিমিডিনের হাইড্রোজেন বেসের যেখানে অ্যাডেনিন রয়েছে তার ঠিক অপোজিট পাশে থাইমিন যুক্ত হবে। যেখানে গুয়ানিন রয়েছে তার ঠিক অপর পাশে সাইটোসিন যুক্ত হবে। অর্থাৎ এভাবেই আমাদের দুইটি ডিএনএ সূত্র গঠন হবে। দেখো, আমাদের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সূত্র কিন্তু এভাবেই গঠন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নতুন সূত্র আর এটা হচ্ছে আমাদের পুরাতন সূত্র। এবার নিশ্চয়ই তোমরা ডিএনএ এর অনুলিপন পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব ডিএনএ টেস্ট সম্পর্কে, যেটা এখন মুখে মুখেই প্রচলিত, যে আসলে কিভাবে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট আসলে কি? এটা বর্তমানে বিচারধারায় একটি প্রচলিত পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। বর্তমানে ডিএনএ এর টেস্টিং চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, ওষুধ শিল্পে, প্রাণী সম্পদ প্রভৃতি বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এমনকি সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষ নির্ভর সাক্ষীর পরেও বিভিন্ন বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডিএনএ টেস্ট ব্যবহার করা হচ্ছে। আর বিজ্ঞানসম্মত এই ডিএনএ টেস্ট পদ্ধতির নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এর আরও নাম রয়েছে, যেমন ডিএনএ টেস্টিং, ডিএনএ টাইপিং। এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে করব, এটা কিভাবে সম্ভব। মনে করো কোনো স্থানে অপরাধ সংঘটিত হয়েছে। কি হয়েছে? অপরাধ সংঘটিত হয়েছে, ক্রাইম হয়েছে। তো সেই স্থানে অবশ্যই মানুষের হাড়, রক্ত, চুল, বীর্য এসব ছড়িয়ে থাকবে, তাই নয় কি? তো সেই অংশটাকে সংগ্রহ করার পর আমরা যদি কাউকে সন্দেহ করি, সেই সন্দেহভাজন ব্যক্তির রক্ত বা অন্য কোনোভাবে ডিএনএ সংগ্রহ করে সেটার সাথে তুলনা করলে কিন্তু আমরা সেটা অপরাধী শনাক্ত করতে পারবো। এখন তোমাদের জানা দরকার যে এই যে প্রক্রিয়াটা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রক্রিয়াটা, এটা কিভাবে ঘটে, কিভাবে সম্ভব। প্রথমে কি করতে হবে? অপরাধ স্থল থেকে আমরা যে জৈবিক নমুনাটা সংগ্রহ করেছি সেই জৈবিক নমুনাটাকে নিতে হবে এবং সেটা ডিএনএটাকে পৃথক করে ফেলতে হবে। ডিএনএটাকে পৃথক করে ফেলার পর ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেই ডিএনএ খণ্ডকের দৈর্ঘ্য অনুযায়ী, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটার পর সেগুলোকে দৈর্ঘ্য অনুযায়ী ব্যান্ড আকারে সাজাতে হবে। সেগুলো ব্যান্ড আকারে সাজানোর পর এক বিশেষ ধরনের নাইট্রোসেলুলোজ পেপারের উপরে রাখতে হবে। নাইট্রোসেলুলোজ পেপারের উপরে রাখার পর রেডিও আইসোটোপ এর মাধ্যমে হাইড্রোজেন প্রোবের মাধ্যমে এটাকে হাইড্রেস করা হয়। তারপর সেটাকে এক্স-রে ফিল্মের উপর রেখে অটোরেডিওগ্রাফি পদ্ধতিতে সেই ডিএনএটাকে শনাক্ত করা যায়। কি করা যায়? সেই ডিএনএটাকে শনাক্ত করা যায়। এভাবে এই ব্যান্ডগুলোর সাথে আমরা যে ব্যান্ডগুলোকে শনাক্ত করব, সেই ব্যান্ডের সাথে আমরা সন্দেহভাজন ব্যক্তির ব্যান্ডের তুলনা করব। যদি সেই তুলনাটা মিলে যায় তাহলে অবশ্যই আমরা আমাদের যে অপরাধী রয়েছে সেই অপরাধী আমরা চিহ্নিত করতে পারব। এবার এই যে প্রক্রিয়াটা রয়েছে এটার বাইরেও আরেকটা প্রক্রিয়া রয়েছে, সেটাকে পিসিআর বলা হয়, পিসিআর পদ্ধতি বলা হয়। এই পিসিআর পদ্ধতির মাধ্যমেও কিন্তু বর্তমানে অনেক বেশি ব্যবহার হচ্ছে এবং অনেক কাজে আসছে। নিশ্চয়ই তোমরা
এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে খুব ভালোভাবে জেনেছো। শিক্ষার্থী বন্ধুরা, ডিএনএ সম্পর্কে আলোচনা আমার এ পর্যন্তই ছিল। এবার আমি আলোচনায় আসব জিন নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে জিন আসলে কি। জিন হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এটা হচ্ছে সোজা কথায় বলে। আর যদি সংজ্ঞা আকারে বলতে হয় তো আমি বলবো জিন হলো ক্রোমোজোম স্থিত নাইট্রোজেন বেস ক্রোমের এমন একটি অংশ যা ক্রসিং ওভারের মাধ্যমে নিকটবর্তী অনুরূপ অংশ হতে পৃথক হতে সক্ষম এবং প্রোটিন এবং পলিপ্যাপটাইড সংশ্লেষণে প্রয়োজনীয় বার্তা প্রদানে সক্ষম। তাহলে কি বললাম আমি? জিন হলো ক্রোমোজোম স্থিত মানে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত নাইট্রোজেন বেস ক্রোমের এমন একটি অংশ, ডিএনএর অংশ। এজন্য বলছে নাইট্রোজেন বেস ক্রোমের এমন একটি অংশ যেটা ক্রসিং ওভারের মাধ্যমে পৃথক হতে সক্ষম, পরবর্তী অংশতে পৃথক হতে সক্ষম এবং প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষণ করে। অর্থাৎ এর কাজ হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যকে কি করা, বংশ পরম্পরায় বহন করা এবং এটার প্রোটিন সংশ্লেষণ করা। এখন দেখো, জিন কিন্তু ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলা হয়। কি বলা হয়? লোকাস বলা হয়। এবার দেখো, আমরা সচরাচর জানি যে একটি মাত্র জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। কি জানি আমরা? একটি মাত্র জিন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কখনো কখনো এমন দেখা যায় যে একটি জিন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। আবার এরকমও দেখা যায় যে একাধিক জিন একটি মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। বুঝতে পেরেছো তোমরা? কি বললাম আমি? একটি জিন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে অথবা একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এবার দেখো, এই যে জিন কথাটা, এটা কোথা থেকে আসলো? আমি তোমাদেরকে নিশ্চয়ই বলেছি যে গ্রেগর জোহান ম্যান্ডেল জিন তত্ত্বের জনক। গ্রেগর জোহান ম্যান্ডেল ছিলেন জিন তত্ত্বের জনক। উনি যখন প্রথম গবেষণা করতে যান তখন মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন এবং মটরশুঁটি গাছ নিয়ে গবেষণাকালে এক ধরনের ফ্যাক্টরের উপস্থিতি প্রমাণ করেন, এক ধরনের ফ্যাক্টর যেগুলো বংশগতি বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর সেই ফ্যাক্টরটাই বর্তমানে জিন হিসেবে পরিচিত। কি বললাম আমি? গ্রেগর জোহান ম্যান্ডেলের আবিষ্কৃত সেই ফ্যাক্টরই এখন জিন হিসেবে পরিচিত। এবার দেখো, আমি তোমাদের এই জিনের একটি পরীক্ষা দেখাবো এখন, যেটা গ্রেগর জোহান ম্যান্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণাকালে আবিষ্কার করেছিলেন। তিনি করেছিলেন কি, একটি লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের সাথে একটি খাটো বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের মধ্যে ক্রস করিয়েছিলেন এবং যার ফলে বংশগতিতে কি পরিবর্তন আসে, বংশগতি বৈশিষ্ট্যের মধ্যে কি পরিবর্তন সাধিত হয় সেটা আমরা এখন দেখব। দেখো, আমরা একটা লম্বা গাছ নিয়েছি, ধরি লম্বার জন্য দায়ী জিন। আমরা জানি টল মানে লম্বা, তাই এখানে প্রতীক হিসেবে আমরা টি ব্যবহার করছি, যে লম্বার জন্য দায়ী জিন টি, খাটোর জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি, ক্যাপিটাল টি এবং স্মল টি। এবার লম্বার জিনোটাইপ, আমি বলেছি যে একটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী থাকে। কি দায়ী থাকে? এক জোড়া জিন। তাই দেখো, লম্বার জিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। কি বললাম আমি? জিনোটাইপ অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তাহলে লম্বার জিনোটাইপ হচ্ছে দুইটা টি এবং খাটোর জিনোটাইপ হচ্ছে দুইটা স্মল টি। এবং তোমরা সবসময় মনে রাখবা, এই যে আমাদের ক্যাপিটাল টিটা রয়েছে না, এই টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ, আর যে স্মল টিটা রয়েছে এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ। যখন প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা জিন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ জিনের পাশে থাকে, তখন যে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ জিনটা থাকে তার বৈশিষ্ট্যটি বাইরে প্রকাশ পায়। এটা সবসময় মনে রাখবে। দেখো, এখন এই যে লম্বা এবং খাটো মটরশুঁটি গাছের মধ্যে আমরা ক্রস ঘটাবো। পিতামাতা হচ্ছে পুরুষ লম্বা এবং স্ত্রী হচ্ছে খাটো। জিনোটাইপ আমি আগেই বলেছি দুটা ক্যাপিটাল টি এবং দুটা স্মল টি। আর গ্যামিট হচ্ছে আমরা আলাদাভাবে নিয়েছি, ক্যাপিটাল টি দুইটা এবং স্মল টি দুইটা। এখন দেখো, এদের যে ফিউচার, প্রথম ফিউচার জনু,
F1 জনুতে যেই সন্তানগুলো উৎপাদন হবে অর্থাৎ যে জাতগুলো উৎপাদন হবে সেগুলোর মধ্যে দেখো একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি থাকবে, ক্যাপিটাল টি এবং স্মল টি থাকবে। দেখো এর মধ্যে দুটা টি যেহেতু রয়েছে তার মানে এতে লম্বা এবং খাটো উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। কি বললাম? লম্বা এবং খাটো উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। কিন্তু লম্বা বৈশিষ্ট্যটি যেহেতু প্রকট এবং খাটো বৈশিষ্ট্যটি যেহেতু প্রচ্ছন্ন, তাই লম্বা বৈশিষ্ট্যটি বাইরে প্রকাশ পাবে এবং যে খাটো বৈশিষ্ট্যটা রয়েছে না সেটা ভিতরেই সুপ্ত অবস্থায় থেকে যাবে, অর্থাৎ বাইরে প্রকাশ পাবে না। অর্থাৎ F1 জনুতে যেই জাত উৎপন্ন হবে সেটা হচ্ছে সংকর লম্বা। সংকর কেন বলেছি জানো? কারণ এটার মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটিও রয়েছে। এবার আমরা যে সংকর লম্বা জাতটি পেলাম এটার মধ্যে এখন মিশ্রিত লম্বা জাতটির মধ্যে এখন আমরা ক্রস ঘটাবো। দেখো প্যারেন্টস টু মিশ্রিত লম্বা দুইটা জাতের মধ্যে ক্রস দিয়েছি, গ্যামিট ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। দেখো এটার মধ্যে আমরা ক্রস ঘটিয়েছি, যার ফলে যে জাতগুলো আমাদের উৎপন্ন হয়েছে F2 অর্থাৎ ফিউচার ট্রু জনুতে সেটা হচ্ছে দুইটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং দুটা স্মল টি। অর্থাৎ এই যে দুটা ক্যাপিটাল টি রয়েছে এটা হবে আমাদের বিশুদ্ধ লম্বা জাত এবং দুটা ক্যাপিটাল আর স্মল টি রয়েছে এটা হবে আমাদের সংকর অর্থাৎ মিশ্রিত লম্বা। আর এই যে দুটা খাটো টি রয়েছে অর্থাৎ স্মল টি রয়েছে এগুলো হচ্ছে আমাদের খাটো জাত। অর্থাৎ এখানে আমাদের অনুপাত দাঁড়াবে, তার মানে তিনটা আমাদের লম্বা হবে আর একটি আমাদের খাটো হবে, অর্থাৎ লম্বা তিনটি একটি খাটো। এভাবে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের কাছে সঞ্চারিত হয়। এটা ম্যান্ডেল তার পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এভাবে যদি আমরা উন্নত গুণসম্পন্ন উদ্ভিদের সাথে অপেক্ষাকৃত কম গুণসম্পন্ন উদ্ভিদের বা প্রাণীদের মধ্যে প্রাণীদের ক্রস ঘটাই তাহলে কি হবে? আমরা অধিক লাভবান হব। বিশেষ ক্ষেত্রে উন্নত জাতের শস্য উৎপাদনের জন্য এই পদ্ধতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। আশা করছি জিন সম্পর্কে ম্যান্ডেলের এই পরীক্ষাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর তোমাদের মনে হয় কোনো সমস্যাই নেই এই বিষয়ে। এবার আমি আসবো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই তোমাদের গত শ্রেণীর ক্লাসে এই সম্পর্কে কিছু জেনে থাকবে, মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ এবং যত প্রকারের স্তন্যপায়ী প্রাণী রয়েছে, কি বললাম আমি? স্তন্যপায়ী প্রাণী, তাদের লিঙ্গ নির্ধারণ কৌশল ঠিক একই রকম। তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় অটোক্রোমোজোম আর আরেকটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অটোক্রোমোজোম রয়েছে 22 জোড়া এবং সেক্স ক্রোমোজোম রয়েছে 1 জোড়া। এই সেক্স ক্রোমোজোম রয়েছে X এবং Y। তোমরা সবসময় মনে রাখবা X এবং Y। এই যে X ক্রোমোজোমটি রয়েছে এটা থাকে মাতার মধ্যে এবং XY ক্রোমোজোমটি রয়েছে এটা থাকে পিতার মধ্যে, অর্থাৎ মাতার মধ্যে শুধু XX এবং পিতার মধ্যে XY ক্রোমোজোম অবস্থান করে। Y ক্রোমোজোমটি X ক্রোমোজোমের থেকে আকারে কিছুটা ছোট। বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো যে পিতামাতার মাধ্যমে কিভাবে সন্তান উৎপন্ন হবে সেটা এখন আমি তোমাদের ম্যান্ডেলের পরীক্ষার মাধ্যমে দেখাবো। দেখো যে পিতার জিনোটাইপ হচ্ছে XY এবং মাতার জিনোটাইপ হচ্ছে XX। কি বললাম? পিতার জিনোটাইপ XY, মাতার জিনোটাইপ হচ্ছে XX। এখন যখন আমরা পিতা এবং মাতার মধ্যে ক্রস ঘটাবো তখন দেখো XY পিতার জিনোটাইপ, মাতা XX, গ্যামিট হবে XY এবং XX। এদের মধ্যে যখন আমি ক্রস ঘটাবো তখন দেখো XX উৎপন্ন হবে এবং XY, অর্থাৎ অর্ধেক সন্তান কন্যা সন্তান এবং অর্ধেক সন্তান পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখো গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত রয়েছে যে যদি পুত্র সন্তান না হয় তাহলে কি করা হয়? স্ত্রীদেরকে ডিভোর্স দেওয়া হয়,
বা ছেলেদেরকে পুনরায় বিয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা যে পুত্র সন্তান হওয়ার জন্য কেবলমাত্র ওয়াই ক্রোমোজোম দায়ী থাকে, যেটা মাতার মধ্যে থাকে না, পিতার মধ্যে থাকে। অর্থাৎ ছেলে সন্তান অর্থাৎ পুত্র সন্তান উৎপাদনের জন্য মুখ্য ভূমিকা কিন্তু পিতারই রয়েছে, মাতার এক্ষেত্রে কোনোই ভূমিকা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অর্ধেক কন্যা সন্তান এবং অর্ধেক পুত্র সন্তান উৎপন্ন হয়েছে। এভাবেই মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি আজকে এ পর্যন্তই ছিল। আশা করছি যে তোমরা আমার ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পেরেছ। তোমরা ভালোভাবে পড়ালেখাটাকে চালিয়ে যাও এবং এই করোনায় ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং এখানেই আমার ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।